জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি। মন্ত্রিসভাকে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। ফার্স্ট 100 ডেজে কি কি প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। তা আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন। শিগগিরই পৌর, সিটি ও উপজেলা নির্বাচনের কথা জানালেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। অর্থনীতি সচল করতে উদারীকরণের উপর জোর আমির খসরুর। পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করেছেন এবং সেই মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। সেগুলোকে ঢেলে সাজাতে হবে এবং এগুলোকে প্রফেশনালি তৈরি করতে হবে। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সেবা নিশ্চিতে প্রতিটি সেক্টর ঢেলে সাজানোর প্রত্যয়। প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করব। আমরা এমন কোনো বিষয় নেই যেগুলো নিয়ে কথা না বলবো। যেখানে দুর্নীতি আছে সেখানে দুর্নীতিমুক্ত হতেই হবে এবং সেটা করা আমাদের দায়িত্বের অংশ। জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয় জানালেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় বিএনপির সমালোচনা। তারেক রহমান সাহেব হয়েছে প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ। কাল থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনা। মসজিদে তারাবির প্রস্তুতি। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধানের পক্ষ থেকে, পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অর্পণ করেন পুষ্পস্তবক। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন সরকারের সদস্যরা। রুহের মাগফিরাত কামনায় শামিল হন দোয়া ও মোনাজাতে। শপথ নেয়ার পরদিনই সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজির নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে পুরো মন্ত্রিসভা। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন বীর শহীদদের। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরেক দফা স্মৃতির মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সরকার প্রধান। ফেরার পথে ৩ বাহিনীর সদস্যদের সালাম দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বাংলাদেশে রীতিমতো বিরল দৃশ্য। রীতিমোতাবেক রোপণ করেন একটি পারিজাত গাছের চারা। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। লিখেন, স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ সবার প্রতি তিনি নিবেদন করছেন গভীর শ্রদ্ধা। সেখান থেকে জিয়া উদ্যানের পথে রওনা হন প্রধানমন্ত্রী। কিন্তু সরকার প্রধানের চলাচলের জন্য বন্ধ ছিল না কোনো সড়ক। যানজট এড়িয়ে জিয়া উদ্যানে পৌঁছান নতুন সরকার প্রধান ও মন্ত্রিসভার সদস্যরা। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শরিক হন দোয়া ও মোনাজাতে। পরে মন্ত্রিসভার সদস্যরা জানান, দুর্নীতিমুক্ত ও সুশাসন দেয়াই হবে তাদের সরকারের প্রধান কাজ। এই রাষ্ট্রটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, এটি হবে আমাদের আগামী দিনের কাজ। শহীদের এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করা, সেটাই এখানকার দায়। সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই এবং সে পথে আমরা এগোচ্ছি। জিয়া উদ্যান থেকে প্রথম ক্যাবিনেট সভায় যোগ দিতে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
রোজায় জনভোগান্তি কমাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সেহরি ও ইফতারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা সাজাতে নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, নির্বাচনী ইশতেহারে দেয়া 180 দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আমলাদের সহযোগিতা চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথম দিন বেলা 12টার দিকে সচিবালয়ে আসেন তারেক রহমান। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন 1 নম্বর ভবনের 3 তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো অফিস করেন। পরেই সভাপতিত্ব করেন মন্ত্রিসভার প্রথম বৈঠকে। শুরুতেই নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। বার্তা দেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনা বাস্তবায়নের। তারেক রহমান বলেন, জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, তাই প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দেন তিনি। প্রত্যেকটি মন্ত্রণালয় যেন পুঙ্খানুপুঙ্খভাবে জনগণের পাশে থেকে কাজ করতে পারে, সেটাই ওনার নির্দেশনা ছিল। এটা একটা ইনফর্মাল ক্যাবিনেট মিটিং ছিল। সব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। শিগগিরই 180 দিনের কর্মসূচি ঘোষণা করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ প্রস্তুত করতে নির্দেশ দেন তারেক রহমান। সেই সাথে রোজায় জনভোগান্তি কমাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা, বিশেষ করে রমজানের তারাবির নামাজে যাতে কোনো কষ্ট না হয়। এরপর বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বৈঠক করেন সচিবদের সঙ্গে। তাদের নতুন উদ্যমে কাজ করার নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত সচিবরা জানান, জনগণকে দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। সকল সচিবরা যেন পেশাদারিত্বের এবং মেধাকে কাজে লাগিয়ে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করে, আমরা আপনাদের সহযোগিতা চাই। সন্ধ্যায় প্রথম দিনের অফিস শেষ করে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। আইনের শাসন নিশ্চিত করে দুর্নীতি কমাতে চান নতুন মন্ত্রীরা। আইনশৃঙ্খলার উন্নতি ও মব সন্ত্রাস যেন আর না ঘটে, এজন্য সরকার সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন নতুন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, শূন্য থাকা স্থানীয় সরকার বিভাগের সিটি, পৌর ও উপজেলা নির্বাচন দ্রুত সম্পন্ন করা হবে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হবে না। আইনমন্ত্রী 24 মানবতা বিরোধী অপরাধ রাখার কথা বলেন। দায়িত্বপ্রাপ্ত সব মন্ত্রী মন্ত্রণালয় কেন্দ্রিক অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে চান। সহকর্মী আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত। স্মৃতিসৌধে ও জিয়ার সমাধিতে ফুল দিয়ে একে একে মন্ত্রীরা আসতে থাকেন প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু সচিবালয়ে। তাদের বরণ করে নেন সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের পর শুভেচ্ছা বিনিময় করেন তাদের সাথে। এরপর তিনি জানান, শূন্য থাকা স্থানীয় সরকারের সিটি, পৌর, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে চায় সরকার। যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব। এটা আপনার তো আরেকদিন সম্ভব না, বাট উইল ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে, এক্ষেত্রে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা, এর জবাবও দিয়েছেন এলজিআরডি মন্ত্রী। যতটুকু প্রয়োজন ছিল তারা সেই কাজ সিংহভাগ করতে পেরেছে। মূল সমস্যাটা কি ছিল? ট্রানজিশন টু ডেমোক্রেসি, সেটা তো তারা করে দিয়ে গেছে। সুতরাং ইউ মাস্ট গিভ ক্রেডিট টু দ্যাট। অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক ছিল, নিয়ন্ত্রণহীন ছিল মব সন্ত্রাস। এক্ষেত্রে নতুন সরকার কাজ করবে বলে জানান মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা যতটুকু খারাপ ছিল এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। একটা বড় ঝড় গেছে আমাদের, একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, দেশে মব সন্ত্রাসের দিন শেষ। প্রশাসনের দলীয়করণ বন্ধ ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন। সরকারের সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন। কে কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না,
আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব। 24শে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার বিষয়টিও স্পষ্ট করেন তিনি। আমরা মানবতা বিরোধী অপরাধের যে বিষয়, আইন তার নিজস্ব গতিতে চলবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা সেভাবেই দেখব। তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখব। দ্বিতীয়ত হলো, আমরা যে শপথ নেইনি, কেন নেওয়া হয়নি সেটা দলীয়ভাবে দলীয় মুখপাত্র গতকাল ব্যাখ্যা করে দিয়েছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দায়িত্ব নিয়ে মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের সিন্ডিকেট ভাঙার আশ্বাস দিয়েছেন। দুর্ভাগ্য ছিল অতীতে, সামনের দিনগুলো আমরা পরিষ্কার আলোর পথে হাঁটতে চাই, অন্ধকারে আমরা ব্যাক করাতে চাই না। এই মন্ত্রণালয়ের একটা ইমেজ ব্যাপকভাবে ক্রাইসিসে আছে। আনফর্চুনেটলি নট অনলি বাংলাদেশ, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অনেস্টি অ্যান্ড অনেস্টি। যেখানে দুর্নীতি আছে সেখানে দুর্নীতিমুক্ত হতেই হবে এবং সেটা করা আমাদের দায়িত্বের অংশ। এই সরকার প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চায়। আমাদের যে মন্ত্রণালয়গুলি আছে সেখানে কোনো অপচয় থাকা উচিত হবে না, অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া যাবে না। চেষ্টা করবো যেন আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে লাইনে আমরা ভালোভাবে কাজ করতে পারি। মন্ত্রীরা বলছেন, দীর্ঘদিনের সংকট একদিনে সমাধান হবে না, তবে চেষ্টার কমতি থাকবে না। দুর্নীতি কমানো, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। দায়িত্ব নিয়ে মন্ত্রীরা সেই চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার করলেন, আশ্বাস দিলেন প্রতিশ্রুতি বাস্তবায়নের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। দেশের মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান বিএনপি সরকারের নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে তারা জানিয়েছেন, আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা, দেশের ভেতরেই আধুনিক স্বাস্থ্যসেবা ও টেকসই এবং পরিকল্পিত অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেবে মন্ত্রণালয়গুলো। আর রমজান ও বোরো মৌসুম সামনে রেখে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। মন্ত্রীরা জানিয়েছেন, সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন করতে চান তারা। মন্ত্রণালয়ে পৌঁছানোর পর নিজ নিজ দপ্তরের কর্মকর্তারা স্বাগত জানান নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের। প্রথমেই কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার থেকে রমজান শুরু আর সামনে ঈদই মৌসুম। এ সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অগ্রাধিকার পাবে জানান মন্ত্রী। এখন আমার কাছে রোজা আর ইরিগেশন, এটাকে ঠিকমতো ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা পরে করব। সড়ক পরিবহন, রেল ও নৌপথ, 3 সেবা খাতের বড় মন্ত্রণালয়ের দায়িত্ব নবাগত শেখ রবিউল আলমের কাঁধে। জানালেন, সড়ক, রেল ও নৌ মন্ত্রণালয়ের অবকাঠামোগত সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তিনি। কি অসঙ্গতিগুলি আছে, কোন কোন জায়গাতে কাজ করার সুযোগ আছে, কোনটা খুবই স্মুথলি চলছে, কোনটার প্রয়োজন আছে, কোনটার প্রয়োজন নেই, অপচয় কতটুকু আছে, আরও বান্ধব কিভাবে করা যায়। আগের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা, এই 2 মন্ত্রণালয়কে একীভূত করে দায়িত্ব দেয়া হয়েছে এহসানুল হক মিলনকে। প্রতিমন্ত্রী হিসেবে আছেন ববি হাজ্জাজ। সমস্যা চিহ্নিত করে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন তারা। আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না, পল ভল জাম্প দিতে হবে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। আগামী শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। আশেপাশের দেশগুলোতে সকলে চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে পড়ানোর জন্য। স্বাস্থ্য খাত নিয়ে অভিযোগের শেষ নেই। দায়িত্ব নিয়ে নতুন মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানালেন, দেশের বাইরে গিয়ে যেন চিকিৎসা নিতে না হয় সেই দিকেই হাঁটবে তার মন্ত্রণালয়। গ্রামের ডাক্তার সম্বন্ধে যে ডেপুটেশনের কলঙ্ক বা 9টার অফিস 12টায় যায়, রোগীরা পায় না, বাই নেক্সট 30 days ইট উইল বি রিমুভড ইনশাআল্লাহ। দায়িত্ব নিয়েই ভয়হীন গণমাধ্যমের আশ্বাস দিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত তথ্যমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, ফলে আমরা সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় পরিচালনা করার কথা বলেন নবনিযুক্ত আরও কয়েকজন মন্ত্রী। কৃষি উৎপাদনশীলতা যেন না কমে, আমাদের লবণাক্ত জমিতে কিভাবে আমরা ফসল উৎপাদন করতে পারি,
এই সবই তো এখন চ্যালেঞ্জ। আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব, সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি। শুধু টিকিটিং নয়, সিন্ডিকেট তো রয়েছেই, আমাদের যে লাগেজ হ্যান্ডলিং থেকে আরম্ভ করে প্রবাসী যারা আসে তাদের যে ভোগান্তি, সেগুলি নিয়ে আমরা এয়ারপোর্ট নিয়ে চিন্তা করেছি। দেশের সব খাতকে জনবান্ধব করতে সবার সহযোগিতা কামনা করেন বিএনপি সরকারের নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না, সাফ জানিয়ে দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানিয়েছেন সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে, দেশের প্রতিটি মানুষ পাবেন অর্থনীতির সুফল। সচিবালয়ে প্রথম দিন বাণিজ্যমন্ত্রী জানান, বাজারে পণ্যের ঘাটতি নেই, রোজার মধ্যে সংকট হবে না। টেকসই শ্রমখাত প্রতিষ্ঠা করতে চান শ্রমমন্ত্রী। দুপুর 1টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তাকে শুভেচ্ছা জানান অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও এনবিআর-এর চেয়ারম্যান। অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করেই সাংবাদিকদের নিজের ইচ্ছার কথা জানান মন্ত্রী। বলেন, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলোকে ঢেলে সাজাতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে এবং এগুলোকে প্রফেশনালি তৈরি করতে হবে, স্বচ্ছতা আনতে হবে কাজের মধ্যে। পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাজনীতি হয়েছে, এই কারণে রেগুলেশন আরও বেশি হয়েছে। কারণ যত বেশি রেগুলেটেড হবে অত দুর্নীতির সুযোগ থাকে। এই জন্য ডিরেগুলেশন করতে হবে, আমাদেরকে সিরিয়াস লিবারালাইজেশন যেতে হবে। পরে অর্থমন্ত্রীর কাছে দেশের সার্বিক অর্থনীতির হাল হকিকত তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান ইস মনসুর। স্থিতিশীল বাজার ব্যবস্থা তৈরির প্রতিশ্রুতি দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, এলডিসি উত্তোলন পিছিয়ে দিতে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। প্রতিশ্রুতি দেন, রোজায় বাড়বে না পণ্যমূল্য। এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা ডেফার করতে চাই এবং এটার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার তার প্রত্যেকটাই নিব। বাজার স্থিতিশীল থাকবে যদি আপনার পণ্যের সরবরাহটা স্বাভাবিক থাকে। আমাদের হাতে যে পরিমাণ মজুদ আছে, বাজারে যে পরিমাণ পণ্য আছে, বিশেষ করে রোজায় যেগুলির ভোগ বেড়ে যায় সেগুলির, সেই হিসাবে আমরা দেখছি যে আমরা কমফোর্টেবল পজিশনে আছি। অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে দেশের বিপুল সংখ্যক মানুষ। শ্রমিকদের বেতন ভাতা নিয়েও মাঝে মধ্যেই ছড়ায় উত্তাপ। দায়িত্ব নিয়ে মন্ত্রী জানান, মালিক শ্রমিক সুসম্পর্কের ভিত্তিতেই হবে টেকসই শ্রমখাত। শ্রমিক মেহনতি মানুষরা যদি নিজেরা স্বাবলম্বী হয়, দেশ তো ওইখানে উন্নত হবে। কাজে আমাদের তো তাদের কথার বাইরে তো আমরা অন্য কথা চিন্তা করার সুযোগ নেই। উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে প্রতিবন্ধকতা শনাক্ত করে সমাধানেও নেওয়া হবে উদ্যোগ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়, জানালেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় করলেন বিএনপির সমালোচনা। সকালে মিরপুর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চালান জামায়াতে ইসলামের আমির। জানিয়েছেন, সরকারি তহবিল বহাল থাকলে মডেল হবে মিরপুর কাফরুল এলাকা। বুধবার ভোরে মিরপুরের মণিপুর বায়তুন নূর মসজিদে নামাজ আদায় করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপরই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বিরোধী দলীয় এই নেতা। মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা থেকে শুরু করে 60 ফিট সড়কেও নেতাকর্মীদের সাথে নিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করেন ডাক্তার শফিকুর। পরে সাংবাদিকদের জামায়াতে আমির বলেন, প্রতিদিন বাদ ফজর কমপক্ষে 1 ঘন্টা ময়লা পরিষ্কার করা হবে। মিরপুর কাফরুলকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এই কাজে সরকারের ফান্ডিং চালু রাখার আহ্বান জানান তিনি। আজকে এটা লোক দেখানো নয়, এটা দিয়ে শুরু। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টা সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে। 1 ঘন্টা পারলে আরো ভালো। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে আসবো, প্রতিদিন রাস্তা ঝাড়ু দেবো ইনশাআল্লাহ। আর ঢাকার বাইরে থাকলে যেখানে যাব ওখানে আমার সহকর্মীদের নিয়ে আমি কাজ করব। এ সময় তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করা হয়েছে। তবে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নেয়, বিরোধী দল ছাড় দেবে না। এই জুলাই কারণেই তো নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম?
এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম, তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের নতুন সরকার, নতুন মন্ত্রিসভা। সরকারের কাছে নানা প্রত্যাশা আছে সাধারণ মানুষের। জনবান্ধব বিতর্কে প্রাণবন্ত সংসদ দেখার অপেক্ষায় তারা। সুশাসন, নিরাপত্তার পাশাপাশি খেয়ে পড়ে চলার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। পুনরাবৃত্তি চায় না ফ্যাসিবাদ ও দুর্নীতির। ফুটপাতে ধুলায় লুটানো সংসার, সন্তানকে কোলে তুলে গায়ের ধুলো ঝেড়ে বুকে টেনে নিচ্ছেন মা। তিলোত্তমা এই শহরে জীবন ধারণের ন্যূনতম প্রয়োজনটুকু মেটাতেই হিমশিম খায় ছিন্নমূল এই মানুষেরা। তাদের ভাগ্য বদলে রাষ্ট্রীয় উদ্যোগ কতটুকু? তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে পাহাড় সমান প্রত্যাশা নিয়ে দেশে এসেছে নতুন সরকার। এবার কি পরিবর্তন হবে সাধারণের অবস্থা? দীর্ঘদিনের রাজনৈতিক দুর্বৃত্তায়নে ভুলুণ্ঠিত জন আকাঙ্ক্ষা, অনিয়ম, দুর্নীতি যেন অনেকটাই নিয়মে পরিণত হয়েছিল। সমাজের সর্বস্তরে তাই অসন্তোষ দৃশ্যমান। দল কানা হলে চলবে না, সব দলের প্রায়োরিটি দেবে দেশের সব জনগণেরই তারা মন্ত্রী। যে একটা দল ভোট দিচ্ছে, কে ভোট দেয় নাই, বা আগের সরকার কি করে গেছে, ওই পিছের ইতিহাস টেনে লাভ নাই। আপনারা যে ধরনের পদক্ষেপ নেন বা যেই প্রকল্পগুলো হাতে নেন সেগুলো যাতে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট হয় এবং জনগণ যাতে উপকৃত হয়। যদি আগের মতো সেই ফেসিবাদী হয় তাহলে তো এই সরকারও টিকবে না। আমরা চাবো দুর্নীতিমুক্ত, সুষ্ঠু, সুন্দর একটা বাংলাদেশ। দুবেলা ডাল ভাতের অধিকার চায় খেটে খাওয়া মানুষ। দিন শেষে নিরাপদে ফিরতে চায় ঘরে। সবাইকে সাথে নিয়ে সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়বে নতুন সরকার, এমনটাই প্রত্যাশা। দুর্নীতি যেগুলা করে গেছে বিগত সরকার, ওই বিষয়গুলা যাতে সমাধান করে একটা সুন্দর দেশ তৈরি করতে পারে। দিন কাটতে দিন এনে দেবে, আমরা দিন রাত মেহনত করে যাবে ডাল ভাত খেয়ে যাইতে পারি। আমাদের কাছে একটাই দাবি, সুন্দর চালাতে পারে, সুন্দর জানি পরিবেশটা করতে পারে, এডি চাই। সবাইকে নিয়ে ভালোভাবে চেষ্টা করে এবং সিন্ডিকেট সব ভেঙে দিয়ে জনসাধারণের দুর্ভোগ কমানো হয়। আগে যারা মন্ত্রিসভায় ছিলেন তাদের মতো ভোগের রাজনীতি দেখতে চায় না দেশবাসী। চেষ্টা করলেই পরিবর্তন সম্ভব মনে করছেন তারা। ওরা যদি চেষ্টা করে অবশ্যই পারবে, কিন্তু চেষ্টা করতে হবে। এই জেনারেশন কি চাচ্ছে সবকিছু দেখে শুনে যেন ওরা সামনের দিকে এগিয়ে যায়, সবার সাথে মিল মোহাব্বত করে দেশ আগায় নিতে পারে, এটার জন্য আমরা শুভকামনা করি। বিদ্বেষের রাজনীতি পরিহার করে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে নতুন সরকার, এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। গঠিত হয়েছে নতুন সরকার, শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সাধারণ মানুষ বলছে এবার আর শুধু কথায় নয়, কাজে মিল চান তারা। একই সাথে সরকারের যে কোনো সিদ্ধান্ত যেন জনস্বার্থ মাথায় রেখে নেওয়া হয়, সেই আহ্বান জনমানুষের। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। জিয়াউল আহসান ছিলেন সিরিয়াল কিলার। তৎকালীন সেনা প্রধানের বিরোধিতা সত্ত্বেও প্রমোশন বোর্ড এই বিতর্কিত সেনা কর্মকর্তার পদোন্নতি দিয়েছিল। ট্রাইব্যুনালে চলমান মামলার জেরায় এমনটাই জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এদিন ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় তদন্ত সংস্থার কাছে দেয়া ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের আমলে শতাধিক গুম-খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এবার সাক্ষ্য শেষে বুধবার তাকে জেরা করেছেন জিয়াউল আহসানের আইনজীবীরা। সাক্ষীর পর আসামিপক্ষের জেরায় উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। ইকবাল করিম ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের সদস্যরা নিজেদের স্বার্থে অধিকাংশ পদোন্নতি দিতেন। জিয়াউল আহসানকে সিরিয়াল কিলার উল্লেখ করে তাকে পদোন্নতি দিতে রাজি ছিলেন না ইকবাল করিম ভূঁইয়া, যদিও প্রমোশন বোর্ডের সদস্যরা তার পক্ষে থাকায় পদোন্নতি দিতে বাধ্য হন তিনি। এ মামলায় ফের জেরা 23 ফেব্রুয়ারি। এদিকে জুলাই হত্যাকাণ্ডে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষ হয়েছে। 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় শরীফ ওসমান হাদির তদন্ত সংস্থার কাছে দেয়া লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। যে গণহত্যা চালানো হয়েছিল সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম 2 জন হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলক।
কারণ তারা দুজন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন। আইনগতভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশনার দেওয়ার কোনো সুযোগ নেই, উনি নির্দেশ দেননি, বরং উনি সাময়িকভাবে যে ইন্টারনেট ব্যাহত হয়েছে এরপর থেকেই উনি ইন্টারনেটটাকে রেস্টোর করার জন্য, চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। এদিন ওবায়দুল কাদেরের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কয়েক জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং অবস্থান নিয়ে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে সাতক্ষীরা শহরের বড় বাজার এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যায় ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে কিছুক্ষণ অবস্থান করে তারা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কার্যালয়টি তালাবদ্ধ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শরীয়তপুর শহরের পালং বাজার এলাকায় দলীয় কার্যালয়ে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 15 থেকে 20 জন নেতাকর্মী। এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দেয় তারা। কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙায় নেতাকর্মীরা। দুপুরের দিকে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ের মূল ফটক কাঠ দিয়ে আটকে দেয়। নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কয়েকজন নেতাকর্মী। কিছুক্ষণ সেখানে স্লোগান দিয়ে সরে যায় তারা। দীর্ঘদিন পর দলটির হঠাৎ এই কার্যক্রমে নগরীতে নানা আলোচনা চলছে। এদিকে নোয়াখালী পুলিশ জানিয়েছে ভোরে শহরের মাঝদি টাউন হল এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকজন যুবক। প্রধান ফটকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানায় তারা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযানে নামে পুলিশ। আটক করা হয় 5 জনকে, সরানো হয় ব্যানারটি। দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশে রোজা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সাহারি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন। এর আগে গতকাল মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আজ বুধবার থেকে রোজা শুরু হয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। বিশ্বের বেশ কিছু দেশের মুসলিমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখবেন। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় আগামী 6 ফাল্গুন 1432 বঙ্গাব্দ 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে 1447 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রোজার শুরুর আগের দিন থেকে চট্টগ্রামে অস্থির ভোগ্যপণ্যের বাজার। বিশেষ করে খেজুরের দাম রাতারাতি 400 টাকা বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা। রোজার প্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজারেও চলছে নৈরাজ্য। যে যেভাবে পারছে ক্রেতাকে ঠকাচ্ছে। দুপুরে ফলমন্ডিতে ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কারসাজি ধরা পড়ায় 3 পাইকারকে 54,000 টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। মাত্র 4 দিন আগেও 3 কেজির 1 বক্স শুক্কারি খেজুর বিক্রি হয়েছে 1700 টাকায়, কিন্তু রোজা শুরুর আগের দিন 400 টাকা বাড়িয়ে একই খেজুর বিক্রি হচ্ছে 2100 টাকায়। অসাধু সব বিক্রেতা নিজেদের ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। চট্টগ্রাম মহানগরীর ফলমন্ডিতে খেজুরের দোকান, আড়ত, গুদাম সর্বত্র চলছে নৈরাজ্য। যে যেভাবে পারছে ক্রেতা ঠকাচ্ছে, হাতিয়ে নিচ্ছে বাড়তি দাম। মালগুলো ডেলিভারি কম হয়েছে হওয়ার কারণে বাজার একটু সামনে একটু দাম বাড়ছে। কাস্টমারকে দাম দিচ্ছে 2100 টাকা। এখন কাস্টমারের সাথে আমার যে আপনার মার্কেটিং হয়ে ওটা তো একটা জায়গায় দাঁড়াবে, তো স্যার বলছে না এটা আপনি দাম বেশি বলছেন। সরকারি নির্দেশনা মানছেন না কেউ। বাজার তদারকি না থাকায় বিক্রেতারা বেপরোয়া। কোনো দোকানেই নেই মূল্য তালিকা, ক্রয় বিক্রয়ের রসিদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়ে নানা কারসাজি। গত 10-15 দিনে ক্রমান্বয়ে দাম বাড়িয়েছে
কিছু খেজুরে আমরা সেটা তাদের ভাউচার এবং সরাসরি এখানে যারা ক্রেতা তাদের সাথে কথা বলে আমরা একদম নিশ্চিত হয়েছি। তো তারা এক পর্যায়ে এই দায়টা এখানকার যারা বিক্রেতা আছেন তারা সরাসরি নিতে চাচ্ছেন না। শুধু খেজুর নয়, অন্যান্য ভোগ্যপণ্যের বাজারেও একই চিত্র। রোজা উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয়। বহুমুখী অনিয়ম ও কারসাজির পরও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে নামমাত্র জরিমানা করায় ক্ষুব্ধ ভোক্তারা। যখন কেউ থাকে না তখন দামটা ঠিকই বাড়িয়ে দেয়, আবার যখন কেউ আসে তখন ওটা নিয়ন্ত্রণে এসে যায়। গত বছর কিনছি, আবার আজকে আসলাম রোজা উপলক্ষে। গত বছরের তুলনায় এবছর একটু বেশি। প্রতি সপ্তাহে মনে করেন একবার যদি মনিটরিং সেলটা থাকে তাহলে আমাদের সাধারণ জনগণ যারা আছে সবাই ইনশাল্লাহ ভালো মতে এই রমজান মাসটা পার করতে পারবে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ধসে পড়া ঐতিহাসিক ওমারি মসজিদ সংস্কারের পর সেখানেই প্রথম তারাবির নামাজ আদায় করলেন গাজা উপত্যকার মুসল্লিরা। মঙ্গলবার চাঁদ দেখার পর সন্ধ্যায় মসজিদটিতে ইবাদত করেন তারা। যুদ্ধ থামলেও স্বস্তি ফেরেনি তাদের জীবনে। কাজ আর অর্থের অভাবে ইফতারের বাজার করতে হিমশিম অবস্থা তাদের। গাজা উপত্যকা ছাড়াও পশ্চিম তীরের আল আকসা মসজিদে তারাবির নামাজ পড়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসনে প্রায় পুরোটাই ভেঙে পড়েছিল গাজা উপত্যকার 1000 বছর পুরনো এই গ্রেট ওমারি মসজিদ। তবু ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তর থেকে প্রাচীন এই ধর্মীয় স্থাপনার মর্যাদা মুছে ফেলতে পারেনি কট্টর ইহুদিবাদীরা। তাই কিছু অংশ সংস্কার করে সেখানেই তারাবির নামাজ আদায় করছে গাজা উপত্যকার বাসিন্দারা। 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর গেল বছর অক্টোবরে হামাস ইসরায়েল শান্তি চুক্তি হয়। এ যুদ্ধে গাজা উপত্যকার এমন বহু ঐতিহাসিক স্থাপনায় মিশে গেছে ধ্বংসস্তূপের নিচে। তবে এখনও মনোবল ধরে রেখেছেন ফিলিস্তিনিরা। ধর্মীয় কর্তব্য পালনের পাশাপাশি আবার সবকিছু নতুন করে গড়ে তোলার প্রত্যয় তাদের কণ্ঠে। আগের মতো আর কিছুই নেই এই শহরে, সবই প্রায় ধুলোয় মিশে গেছে। আল্লাহ সহায় হলে আমরা আবার সব নতুন করে গড়ে তুলব। এদিকে মঙ্গলবার থেকেই উপত্যকার বাজারগুলোতে বেড়েছে মানুষের ভিড়। কাজ নেই, অর্থের যোগানো বন্ধ। অন্যদিকে বাজারগুলোয় জিনিসপত্রের চড়া দাম। এমন পরিস্থিতিতে কেবল আবশ্যক ইফতার সামগ্রী কিনতে পারছে অসহায় মানুষগুলো। মানুষের হাতে কোনো অর্থ নেই, কোনো কাজও পাচ্ছি না, অথচ রমজান আসলেই প্রচুর খরচা হয়। আমাদের পরিস্থিতি বুঝে দাম নির্ধারণ করা উচিত ব্যবসায়ীদের। যুদ্ধে পরিবার আর কাছের মানুষদের হারিয়েছি আমরা, তাই রমজানের কোনো আমেজ অনুভব করছি না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় রোজা রাখবো। গাজা উপত্যকা ছাড়াও পশ্চিম তীরের মুসল্লিরা রমজানে ইবাদত বন্দেগীতে সময় অতিবাহিত করছে। মঙ্গলবার পশ্চিম তীরের আল আকসা মসজিদে তারাবির নামাজ আদায়ের পর মাসব্যাপী সিয়াম সাধনার নিয়ত করেছেন তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এবার জানাচ্ছি টি-20 বিশ্বকাপের খবর। ডু অর ডাই ম্যাচে নামিবিয়াকে 102 রানে হারিয়ে সুপার 8-এ নাম লেখালো পাকিস্তান। ম্যান ইন গ্রিনদের দেয়া 200 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 97 রানে থামে নামিবিয়ার ইনিংস। কলম্বোতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে 40 রানের জুটি করেন 2 ওপেনার। এই জুটি ভাঙে 14 রান করা সায়েম আইয়ুব আউট হলে 23 বলে 38 রান আসে অধিনায়ক সালমান আগার ব্যাট থেকে। তবে একটা প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন সাহিবজাদা ফারহান। 37 বলে 50-র পর শেষ পর্যন্ত 58 বলে 100 রানে অপরাজিত থাকেন এই ওপেনার। শেষ দিকে নেমে শাদাব খানের অপরাজিত 36 রানের ক্যামিওতে স্কোর বোর্ডে 199 রান তুলে পাকিস্তান। জবাবে দলের অর্ধশত হওয়ার আগেই সাজঘরে ফেরেন নামিবিয়ার 4 ব্যাটার। লোরেনের 23 রান ছাড়া বাকি 3 জন কেউই পৌঁছাতে পারেনি 2 অঙ্কের ঘরে। দ্বিতীয় সর্বোচ্চ 20 রান আসে আলেকজান্ডারের ব্যাট থেকে। শেষ দিকে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে 100 আগেই গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস। ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। বেলা 11টায় ফুলপুরের বালিয়ার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় যাত্রী নিয়ে শেরপুর যাচ্ছিল একটি বাস। বালিয়ার মোড় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সেনাবাহিনীর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। হাসপাতালে নেয়ার পথে মারা যান এক পথচারী। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাস চালকের।
নারায়ণগঞ্জে শিক্ষার্থী তানবীর মোহাম্মদ তকি হত্যা মামলায় আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত সংস্থা র্যাবকে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নুরুল হুদা এই আদেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, শুনানির সময় এজাহারভুক্ত 11 জনের মধ্যে 9 জন আসামি উপস্থিত ছিলেন ও বাকি 2 জন পলাতক ছিলেন। 2013 সালের 6 মার্চ সন্ধ্যায় নগরীর শায়েস্তা খাঁ সড়কে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তানবীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে একই দিন রাতে নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। বিক্ষোভকারীদের রোষানলে পড়ল ইরানের কূটনৈতিক দল। প্রতিনিধিদের গাড়ি বহরে টমেটো ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ওমানের দূতাবাসে বৈঠক করে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এ সময় দূতাবাসের বাইরে অবস্থান নেয় খামেনি বিরোধী বিক্ষোভকারীরা। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির গাড়ি বহর বের হতেই উত্তেজিত হয়ে স্লোগান দিতে শুরু করে তারা। এক পর্যায়ে উত্তেজিত বিক্ষোভকারীদের মধ্য থেকে আরাকচির গাড়ি লক্ষ্য করে টমেটো ছুঁড়ে মারা হয়। অবশ্য প্রায় সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি। ইরানে কবরস্থানে দাফনের প্রস্তুতি চলাকালে খামেনি বিরোধী স্লোগান দেওয়ার সময় ব্যাপক গোলাগুলি হয়েছে। মঙ্গলবার দেশটির ইলাম প্রদেশের আবাদানানে এই ঘটনা ঘটেছে, যার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নিহতদের দাফনের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে স্লোগান দেন উপস্থিত জনতা। সে সময় গোলাগুলির শব্দ শুনে তাদের ছোটাছুটি করতে দেখা যায়। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির তথ্য মেলেনি। ধারণা, বিক্ষুব্ধ জনতার দেয়া সরকার বিরোধী স্লোগানের জেরেই গুলি চালিয়েছেন নিরাপত্তা কর্মীরা। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।